নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগর গড়ে তুলতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা। আগরতলার রবীন্দ্র ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণ, নগর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শুধু পরিবেশ দূষণ রোধই নয়, জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পরিচ্ছন্ন ও সবুজ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রশাসন ও নাগরিকদের যৌথ প্রচেষ্টার উপরও তিনি গুরুত্বারোপ করেন। আমরা কেন আইনকে চান্স দেব যে আমার উপর সেটা প্রয়োগ করার, তো এই বিষয়গুলো নিয়ে সবাই যেন যায়। এখানে আজকে দেখুন আমার মাননীয় মেয়র সাহেব বলেছেন, আমরা নিজেরাই ডিসিশন নিয়েছিলাম যে আপনারা যখন ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোকে পুজোর সময় আমরা প্রাইজ দেওয়ার জন্য আমি আবেদন রেখেছিলাম। মাননীয় মেয়র সাহেব অলরেডি 1 লাখ টাকা করে দিয়েছেন। তো এটাই কিন্তু দেখুন, এটা কিন্তু মানে আমাদের আইন সম্পর্কে আমি জানতাম না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে বিষয় বাস্তবিক অর্থে বাস্তবতা দেখেই কিন্তু আমরা ডিসিশন নেই। সেই দিকেই কিন্তু আজকে সেটাই দেখা গেল এখানে আসছে। এখানে যেমন জবাবদেহিতা রয়েছে, আবার আরেক দিকে পুরস্কৃত করারও ব্যবস্থা রাখা হয়েছে এই আইনের মধ্যেই। এবং ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কিনা, যেভাবে ঘটনাঘটে একটা স্ট্রাকচার তো দিয়ে দিয়েছে যে এইভাবে করবেন, তারপরও আরও কিছু আছে কিনা সেইভাবে ইনোভেশনের মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি সরকারের সাথে বা আমাদের যে মিউনিসিপ্যালিটির যারা আছেন তাদের কাছে আসেন, ডিএম সাহেবের কাছে আসেন, তাহলে একটা আমার মনে হয় যে ইতিবাচক একটা সংস্কৃতি আমরা গড়তে পারবো। এবং ত্রিপুরা পুরস্কারও পেয়েছে, এরকম না, এই পরিষ্কারের দিক দিয়ে ত্রিপুরা আগরতলা মিউনিসিপ্যালিটিও পুরস্কৃত হয়েছে। কিন্তু নজরদারি যে এত স্ট্রং যে মাইনিউট যদি গলিগালাতে যায়, এমন সব অবস্থা দেখি যে ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে, বৃষ্টির মধ্যে হই হই করে, যখন বৃষ্টি বেশি হয় যে রাস্তা বা বাড়িঘরে জল চলে আসে। কিন্তু যেহেতু বেশি বৃষ্টি হয়, ড্রেনের যা তার ক্ষমতার বাইরে জল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এর জন্য আমরা দায়ী। অনুষ্ঠানে কঠিন বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতি বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও আলোকপাত করা হয়। পাশাপাশি নগর উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। পরিচ্ছন্ন শহর এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যে সময়ের দাবি, রবীন্দ্র ভবনের এই অনুষ্ঠান সেই বার্তাকেই আরও জোরালোভাবে তুলে ধরল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যপাল ইন্দ্রসেনার এটি নালু সোমবার উদয়পুর মহকুমায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু আবাসন কেন্দ্র পরিদর্শন করে ছাত্রছাত্রী এবং আবাসিক শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পিএম শ্রী টেপানিয়া কলোনি হাই স্কুল, আলোর দিশা চিলড্রেন হোম এবং খিলপাড়া বালক শিশু নিকেতন পরিদর্শন করে তিনি শিক্ষা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও শিশুদের সার্বিক কল্যাণের বিষয়গুলি খতিয়ে দেখেন। সফর শেষে রাজ্যপাল উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट बच्चों को छोड़ दिए। ऐसे बच्चों को, और कोई बच्ची है घर में शादी करते बोले तो माइनर है, इसलिए वो बच्चे आने के बाद गवर्नमेंट से ऐसे इंस्टीट्यूट में रख के उनको हर एक्टिविटी, रहने के लिए भोजन, ये सब करके उनको भी जो माँ बाप
250 लोग जो दे सकते हैं। वैसे ही गवर्नमेंट, ये सब गवर्नमेंट के बच्चे हैं, हम खुद के बच्चे ऐसे सोच के सब कुछ फैसिलिटीज देके जा रहे हैं। तो वैसे लोगों को, वैसे बच्चों को आज देखने के लिए निकला हूँ, बहुत अच्छा लगा है। फैसिलिटीज़ वगैरह अच्छा है और बच्चे भी हेल्दी है। রাজ্যের প্রধান জিবি হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে সরব হল সিপিআইএমের উত্তর আগরতলা অঞ্চল কমিটি। হাসপাতালের বিভিন্ন সমস্যা ও পরিষেবার মান উন্নয়ন সহ ৮ দফা দাবি নিয়ে হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন দলের নেতা কর্মীরা। রোগীদের অসুবিধা না করে হাসপাতালের মূল ফটকের বাইরে থেকে নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন সিপিআইএম নেতৃত্ব। জিবি হাসপাতালের উন্নত পরিষেবা নিশ্চিত করার দাবিতে সোমবার ডেপুটেশন প্রদান করে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। সিপিআইএম নেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা জিবি হাসপাতালে উপস্থিত হন। রোগীদের স্বাভাবিক চিকিৎসা পরিষেবায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়েই নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন তারা। পরে একটি প্রতিনিধি দল হাসপাতালের সুপারের কাছে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়। সিপিআইএমের অভিযোগ, রাজ্যের এই প্রধান হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান ক্রমশ অবনতি ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগে পর্যাপ্ত পরিষেবা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, বামফ্রন্ট সরকারের আমলে হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হতো। বর্তমানে ডোনার ছাড়া রক্ত দেওয়া সম্পূর্ণ বন্ধ বলে অভিযোগ তোলেন তিনি। দেখবেন এই হাসপাতালের মধ্যে আজকে পরিষেবা বলতে কোনো জিনিস নেই। আমাদের পাশে একটা ব্লাড ব্যাংক আছে। এই ব্লাড ব্যাংক আপনারা জানেন, আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল কাউকে রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়নি। রোগীর পরিবার পরিজন হাসপাতালে এসে যদি রক্ত চাইতো, ব্লাড ব্যাংকের মধ্যে বিনা ফ্রিতে পয়সা ছাড়া রক্ত মিলত। অনেক সময় ডোনার চাইতো না, বেশিরভাগ সময় বিশেষ বিশেষ গ্রুপের জন্য অনেক সময় ডোনার চাইতো। আর আজকে হাসপাতালে গেলে আপনি রক্ত পাবেন না। রক্তের জন্য রোগীর পার্টি ওই মেলার মাঠে আমাদের পার্টি অফিসে যায়, আমাদের এক বোতল রক্ত দিয়ে সাহায্য করুন। কেন এমন হবে? সরকারের দায়িত্ব আছে না? এছাড়াও হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবার মান বৃদ্ধি এবং রোগী পরিষেবাকে আরও সহজলভ্য করার দাবিতে একাধিক অভিযোগ ও দাবি তুলে ধরেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 22 জুলাই থেকে শুরু হবে খয়েরপুর চতুর্থ দেবতা মন্দিরের ঐতিহ্যবাহী খাঁচি উৎসব। চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে আগরতলায় অনুষ্ঠিত হল প্রশাসনিক পর্যায়ের প্রথম প্রস্তুতি বৈঠক। বৈঠকে অংশ নিয়ে খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। যদিও বৈঠকে বিধায়ক এবং সভাপতির মধ্যে প্রকাশ্যে মতবিরোধ লক্ষ্য করা গেছে। আগামী 22 জুলাই থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী খাঁচি পুজো ও মেলা। এই উপলক্ষে সোমবার আগরতলা পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পর্যায়ের প্রথম প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং উৎসব পরিচালনার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। বৈঠকে রতন চক্রবর্তী বলেন, 2018 সালের পর থেকে খাঁচি পুজোর ব্যাপ্তি ও মর্যাদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পর্যন্ত এই উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান। এছাড়াও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে চতুর্দশ দেবতা মন্দিরের ট্যাবলো জাতীয় স্তরে দ্বিতীয় পুরস্কার অর্জন করে, যা এই ঐতিহ্যকে সর্বভারতীয় পরিসরে পরিচিত করে তুলেছে। তিনি আরো জানান, এবারে খাঁচি পুজো ও মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির বার্তাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। উৎসবকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হই। তবে এবার একটা স্পেশাল আমরা চেয়েছি, যেটা হচ্ছে যে মোদিজির 12 বৎসরের যে সময়কাল এবং দেশের উন্নয়নে যে ভূমিকা তিনি নিয়েছেন এবং সেই সঙ্গে রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেটাকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সম্মিলিত উদ্যোগকে এটার মধ্যে প্রতিফলিত করতে হবে এবং সমস্ত ডিপার্টমেন্টে সেভাবে আহ্বান জানানো হয়েছে। আপনাদের সবারই সহযোগিতা কামনা।
তবে এই আলোচনা বৈঠকে প্রকাশ্যে গত বছরের প্রস্তুতি নিয়ে বিধায়কের উপর অভিযোগ ছুড়ে দেন সভাধিপতি বিশ্বজিৎ শীল। তবে পাল্টা জবাব দেন বিধায়ক রতন চক্রবর্তী। একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়ক রতন চক্রবর্তী এবং বিশ্বজিৎ শীলের প্রকাশ্যে এই মত বিরোধের ঘটনা উপস্থিত সরকারি দপ্তরের প্রতিনিধিদের মধ্যে নেতিবাচক বার্তা তুলে দিয়েছে বলে সমালোচনা শুরু হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ফের প্রশ্ন উঠল জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে। দুর্ঘটনায় আহত এক ইমাম হাসপাতালে সঠিক পরিষেবা পাননি বলে অভিযোগ পরিবারের লোকেদের। হাসপাতালে কোনো সিনিয়র ডাক্তার দুর্ঘটনাগ্রস্ত রোগীকে চিকিৎসা করেনি বলে অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আসামের পাথারকান্দির বাসিন্দা মাওলানা আব্দুল নোমান সাহেব ত্রিপুরার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। অনেকদিন আগে শেখেরকোট রাস্তার মাথা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 7টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর পরেই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মৃতের আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা। তাদের অভিযোগ, রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। সিনিয়র চিকিৎসকদের পরিবর্তে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পরিচালিত হওয়ায় যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন আব্দুল নোমান সাহেব। চিকিৎসা তেমন হয়নি, কারণ দেখা গেছে এখানে ডাক্তাররা আসে নাই, শুধু যারা এখানে ছাত্ররা ছিল, নার্সরা ছিল, তারাই এখানে ওনাকে চিকিৎসা দিয়ে। কিন্তু আসলে তো যেটা পাওয়ার দরকার ছিল, ইমার্জেন্সি ভাবে যেটা পাওয়ার দরকার ছিল চিকিৎসা, সেটা হয়নি। রাত্র প্রায় এখানে আনা হয়েছে প্রায় 2টার দিকে। হ্যাঁ, আমাদের দেখলাম তো এখানে তো ডাক্তার তো দেখাই হয়েছে না। মেইন ডাক্তার যারা ছিল এটা সব কলেজের ছাত্ররা, এখানে যারা ইয়ে করতেছে চিকিৎসা করতেছে সব তো কলেজের ছাত্র। অন্যদিকে নিম্নবৃত্তের ইমাম হওয়ায় তাঁর মৃতদেহ নিজ বাড়ি পাথারকান্দিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আর্থিক সমস্যার সম্মুখীন হয় পরিবার। এই পরিস্থিতিতে এগিয়ে আসে ইমামদের বিভিন্ন সংগঠন ও স্থানীয় শুভানুধ্যায়ীরা। চাঁদা সংগ্রহ করে মৃতদেহ তাঁর নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যুবরাজনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নের দাবিতে সরব হল কংগ্রেস। 5 দফা দাবি সনদের ভিত্তিতে যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। হাফলং বাজার থেকে মিছিল সংগঠিত করে বিক্ষোভকারীরা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে পৌঁছে দাবি সনদ জমা দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, পিসিসি সদস্য কেবল নন্দী, যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি এবং দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। স্কুল পরিদর্শকের অধীনে অনেকগুলো স্কুল রয়েছে, যে স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার কথা। যেমন আমাদের ডুপিরবন, খালি, বটর। বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে 24 জুন সকাল থেকে জাতীয় সড়ক অবরোধের ঘোষণায় অনড় রয়েছে আত্মসমর্পণকারী সংগঠন জেএসি ও জেএআরসি। এই কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে রবিবার হাতাইকতর বড়মোড়া এলাকায় স্থান পরিদর্শন করেন সংগঠনের কনভেনার জীবনজয় রিয়াংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে আত্মসমর্পণকারী সদস্যদের বিভিন্ন দাবি উপেক্ষিত হয়ে রয়েছে। তারা একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিশ্রুতি পেলেও কোনো স্থায়ী সমাধান পাননি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। সেই দাবিগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে এই অবরোধের সিদ্ধান্ত বলে নেতৃত্ব দাবি করেন। আন্দোলনকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। নমস্কার, ধন্যবাদ সকল মিডিয়া বন্ধুদের। আজকে আমরা জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি
অর্থাৎ JARC এবং জয়েন্ট অ্যাকশন কমিটি JACC, দুইটি বৈরী সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে আমরা আজকে আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী 24 তারিখ জুন 2026 বুধবার যে আমাদের 9টি দফা দাবির সমর্থনে অনির্দিষ্টকালের জন্য 8 নম্বর জাতীয় সড়ক এবং রেলওয়ে ট্র্যাক অবরোধের জন্য যে আমরা ঘোষণা করেছিলাম, সেই অনুযায়ী আজকে আমরা নির্দিষ্ট স্থান পরিদর্শন করবার জন্য আমাদের দুইটি দলের নেতৃবৃন্দ সাবরুম রেল স্টেশন থেকে 2 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে সাবরুম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সোমবার ধৃতদের সাবরুম আদালতে তোলা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার সাবরুম রেল স্টেশন থেকে 2 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে সাবরুম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সাবরুম রেল স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় 2 যুবককে। ধৃতদের নাম রিফাক হাসান, বয়স 18, বাড়ি বাংলাদেশের কুমিল্লার শ্রীমন্তপুর এলাকায়, এবং তারেক হোসেন, বয়স 18 বছর, চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে সাবরুম রেল স্টেশনে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তারা। আটকের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে সাবরুম থানার পুলিশ। সোমবার 2 যুবককে সাবরুম আদালতে তোলা হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। দপ্তরের কর্মীদের অনিয়মিত উপস্থিতি, অফিস চলাকালীন সময়ে নেশা জাতীয় দ্রব্য সেবন এবং প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। সরকারি দপ্তরের শৃঙ্খলা ও পরিষেবা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে গিয়ে দেখা গেল এক উদ্বেগজনক চিত্র। অভিযোগ, দপ্তরের বেশ কয়েকজন কর্মচারী নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না। নির্ধারিত সময়ে অনেক কর্মীর দেখা না মেলায় ব্যাহত হচ্ছে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম এবং সাধারণ মানুষের পরিষেবা প্রাপ্তি। স্থানীয়দের আরও অভিযোগ, অফিস কক্ষের মধ্যেই কিছু কর্মচারী নেশাজাতীয় দ্রব্য সেবন করছেন। সরকারি দপ্তরের শৃঙ্খলা ও কর্মপরিবেশকে উপেক্ষা করে অফিসের পরিবেশ দিন দিন প্রশ্নের মুখে পড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, সরকারি দপ্তরে এমন অনিয়ম চলতে থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং প্রশাসনের প্রতি আস্থা কমে যাবে। অভিযোগ রয়েছে, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি কিছু কর্মচারী রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনাকেও উপেক্ষা করে নিজেদের ইচ্ছে মতো দপ্তরে কাজকর্ম পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে। এবং আমি তো যে আমাদের যে ফিল্ড স্টাফ আমরা সকালবেলা কোনো সময় যখন অফিসে আসার টাইমে ফিল্ডে প্রথম মুভ করি, তারপরে আসি। তো হয়তো এই কারণে আমাদের অনেক সময় লেট হয়। ঠিক যেমনি তদ্রুপ আজকেও এই ব্যাপারটা হয়েছে। আমি সকালবেলা প্রথম আমাদের RD ডিভিশন, ওইটা আমাদের ইঞ্জিনিয়ারিং উইংয়ের মেইন অফিস, তো এখানে আমি প্রথম যাই। এখানে আমাদের কাজের কিছু 3 স্টেজ ফটো আমাদের বিল্ডিং অ্যাডজাস্টমেন্টগুলি থাকে। ওইটার কারণে আমি প্রথম আজকে অভিযোগগুলোর সত্যতা ও বাস্তব অবস্থা খতিয়ে দেখতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।